আজ তোমার জন্য আমরা সকলে রক্ষা পেয়েছি সুভাষদা। তুমি বুদ্ধি করে চালের বয়ানে পিস্তলটা রেখেছিলে বলে। এরকম বুদ্ধি আমাদের সকলকে রাখতে হবে সত্য। দিলীপকে জানিয়ে দিও ওর পিস্তলটা আমার কাছে আছে, না পেলে আবার অস্থির হয়ে উঠবে। এমন ক্ষোভ জমে রয়েছে ওর মনে, স্বদেশী বিরোধী কাউকে দেখলেই গুলি করে দেবে। ওকে সামলানোই যাচ্ছে না। দিলীপ আজকালের মধ্যে কোনো একটা কাজে চট্টগ্রাম যাবে, আমরা কেউই ওকে বারণ করিনি। এই সময় ও কিছুদিন কলকাতার বাইরে থাকলে ওর পক্ষেই ভালো হবে। স্বদেশীদের পুলিশ একেবারে উপড়ে ফেলতে চাইছে, আমাদের মাথা তুলে দাঁড়াতে দেবে না, এরকম মনোভাব নিয়ে কাজ করছে ওরা। এর পাল্টা জবাব একটাই, বিরাট আকার আন্দোলন। একদম ঠিক বলেছে সুভাষদা, সশস্ত্র আন্দোলন যে একমাত্র পথ সেটা আমি বেশ বুঝতে পারছি। ভুল বুঝছো মনীন্দ্র, তোমরা কেন একটা ব্যাপার বুঝতে চাইছো না? নিশ্চিত না হয়ে পা বাড়ালে হঠকারিতা হয়ে যাবে। হ্যাঁ, আন্দোলন প্রয়োজন, সে কথা আমি বুঝতে পারছি বলেই ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করার কথা ভাবছি। খাকি পোশাকের কথা ভাবছি আমি, নির্দিষ্ট খাকির পোশাক। বুঝতে পারছো তোমরা? একটা কথা ভেবে দেখো, একবার যদি আমরা সশস্ত্র বিপ্লবী হিসেবে পরিচিত হয়ে যাই, তাহলে কিন্তু আমরা কেউ আর প্রকাশ্যে কোনো কাজ করতে পারবো না। একবার যদি সশস্ত্র বিপ্লবী হিসেবে আমাদের নাম রটে যায়, তাহলে আর রক্ষে থাকবে না। তুমি এখনই বলছিলে না হেমচন্দ্র, যে দিলীপ এখন কলকাতার বাইরে থাকলেই ওর জন্য মঙ্গল? একবার যদি আমরা সশস্ত্র বিপ্লবী হিসেবে পরিচিত হয়ে যাই, তাহলে আমাদেরকেও এইভাবে দূরে দূরে থাকতে হবে। আমরা আমাদের মানুষের সমস্যার কথাটুকুও জানতে পারবো না, মানুষের সেবা করতে পারবো না আমরা। আমাদের বাঘা যতীনের কথা বলেছি না, পুলিশের তাড়া খেয়ে মানুষের সেবাটুকু পর্যন্ত করতে পারলো না ওরা। দেশের মানুষ, আমার দেশের মানুষই ওদের ডাকাত বলে ধরিয়ে দিয়েছিল। তাই বলছি, দূরে থেকে স্বাধীনতার লড়াই করাটা কতটা সম্ভব হবে সেটা আমার কাছেও পরিষ্কার নয়। প্রয়োজনে আমরা নিশ্চয়ই অস্ত্র তুলে নেব, কিন্তু তার আগে নয়। সুযোগের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তুমি প্রতাপের যত্ন নিও আর নিজের যত্ন নিও। আমি সুনীলকেও জিজ্ঞেস করেছি, ও বলেছে চিন্তা করার কিছু নেই, ও ভালো হয়ে যাবে। সাবধানে থেকো মা, ঠিক আছে? ছাড়ি তাহলে। সুবি, বলো, কিছু বলবে? শোনো, বিকেলে তুমি ঘরে থাকবে, আমার তোমার সাথে কিছু দরকারি কথা আছে। তোর সব কথা আমি শুনবো, আগে বলতো কি শুরু করেছিস তুই? কি শুরু করেছি মানে, কি হয়েছে মেজদাদা? চারিদিকে কানাঘুষো শোনা যাচ্ছে। সুভাষ ভলেন্টিয়ার দল তৈরি করেছে, তাদের নির্দিষ্ট পোশাক থাকবে, তারা চোখের সামনে সমাজ সেবা করবে, আর তার পিছনে থাকবে সশস্ত্র আন্দোলন। তোমায় এসব কথা কে বললো? যেই বলুক, কথাটা সত্যি কিনা? সবটা সত্যি নয়। কোনটা সত্যি নয় সুবীর? সশস্ত্র আন্দোলনের ব্যাপারটা, মানে আমরা সশস্ত্র আন্দোলনের পথ বেছে নেব কিনা এই বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। ও, তার মানে তোদের মধ্যে দোলাচল শুরু হয়েছে। আর দ্বিতীয় পথ যে একমাত্র সশস্ত্র বিপ্লব, সেটা মনে মনে জায়গা দিতে শুরু করেছিস, আর সেই কারণে বাড়ির মধ্যে অস্ত্র মজুত হয়েছে। অস্ত্র? সুভাষ, তোমার মেজ দাদা যা বলছেন সেটা কি সত্যি?
তুমি বাড়িতে অস্ত্র নিয়ে এসছো? মেজদাদা এত কথা জানলো কি করে? দেখো দেখো মেজদাদা, আমার মনে হয় তুমি ভুল শুনিনি, ভুল শুনিনি সুবি, একেবারে ঠিক শুনেছি। আর আমি যেভাবে কথাটা শুনেছি না, সেভাবে পুলিশের কানে গেলে তোকে ছাড়ানো সম্ভব হবে? পুলিশ তোকে বাধ্য হয়েছে ছাড়তে, কারণ ওরা কিছু প্রমাণ করতে পারেনি। সেই জন্য তোকে বছরের পর বছর জেলে কাটাতে হলো। এখন অস্ত্র হাতে ধরা পড়লে কি হবে সেটা কি তোকে বুঝিয়ে দিতে হবে? সুভাষ, এসবের কি খুব দরকার ছিল সুভাষ? এতদিন যেভাবে চলছিল সেটাই তো ঠিক ছিল, এসবের কি দরকার ছিল? তুমি তো জানো এই পথ কত সাংঘাতিক। মা, সেই ছোটবেলা থেকে ক্ষুদিরাম বসু, বীরেন দত্তগুপ্ত, বাঘা যতীন, এদের কত জায়গায় দেখেছিস, তাদের কথা শুনেছিস। তাদের পরিণতি কি হয়েছিল জানিস না তুই? জানি। দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু উজাড় করে দিয়েছিলেন প্রত্যেকে। সুবি, আমি তোর কোনো কথা শুনতে চাই না সুবি। দেখো মেজদাদা, তোমরা যে ভয়টা পাচ্ছ এরকম কিচ্ছু ঘটেনি, আর ভবিষ্যতে ঘটবে কিনা তারও কোনো ঠিক নেই। আমাদের একটা ছেলে নিজের কাছে পিস্তল রেখেছিল, সে যাতে কোনো ভুল কাজ না করে ফেলে সেই জন্য আমি কিছুদিনের জন্য পিস্তলটা আমার কাছে রেখেছি মাত্র, আর কিচ্ছু নয়। তুমি তুমি আমায় একটা কথা বলো, এই খবরটা তুমি জানলে কি করে? দলের ছেলেরা বাড়ি থেকে বেরোতে বেরোতে বলছিল সুভাষের কাছে জিনিসটা রাখা আছে, আমাদের পুলিশের কোনো ভয় নেই। বাইরে সশস্ত্র আন্দোলন নিয়ে চর্চা হচ্ছে, অহিংসর পথ ছেড়ে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে ছেলেরা। এসব দেখে, এসব শুনে বোঝাই তো যায় বাড়িতে তোর কাছে কিছু জিনিস আছে, আর সেটা অস্ত্র ছাড়া আর কি হবে সুবি? পুলিশের কানে গেলে পুরো পুরো বাড়ি তল্লাশি নেবে। আর সে তল্লাশি কেমন হয় সেটা তুমি জানো না সুভাষ? ছোটবেলায় দেখোনি, কিছু মনে নেই তোমার? পুরো বাড়ি সার্চ করবে, একটা ঘরে যেন বাদ না যায়। যাও, মুভ। ছোট 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 এসব কি হচ্ছে? বাড়িটা কি এরা তছনছ করে দেবে নাকি? হ্যাঁ, বলছি তো বাড়িতে কোনো স্বদেশী নেই, কেন কথা শুনছেন না? যা হোক বললেই হলো। কর্তারা ফিরুন আজকে। যে মানুষটা ইংরেজ সরকারকে জেতানোর জন্য প্রত্যেকদিন আদালতে যান তাকে সন্দেহ করছেন আপনারা? সে নাকি এই বাড়িতে স্বদেশীদের লুকিয়ে রাখবে। একি আপনারা কি 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 করছেন? তল্লাশি নাম করে এসব কি করছে রে ছোট? জিনিসপত্র তো সব তছনছ করে ফেলছে। মা জননী, ফের নাম মা জননী। হ্যাঁ সুবল, বল। আপনি একজন কাজের লোকের কথা বলেছিলেন, আমি গ্রামের বাড়িতে খবর পাঠিয়েছিলাম। ও এসো, এই এসো এসো। মা জননী, পেন নাম করো, পেন নাম করো। থাক থাক। ওর নাম আনিসুর, বুঝতেই তো পারছেন, এই জন্য ওরে কেউ কাজে নেয় না। আমার বিশ্বাস আপনি ওরে ফেরাবেন না। ফেরাবো কেন? তুমি কাজ করতে রাজি আছো তো? আগে হ্যাঁ। বেশ। রাজি হতেই তো আমি এসেছি। একবার বাড়িতে জায়গা পাই, তারপর সুভাষের প্রিয় পাত্র হয়ে উঠতেই হবে। স্যার, আপনার প্ল্যান মতো কাজটা হয়ে গেছে। সুভাষের বাড়ির কাজে বহাল হয়েছে আনিসুর রহমান। এখন শুধু সময়ের অপেক্ষা। সুভাষ এবং সুভাষের বাড়ির লোক এই মুহূর্তে আনিসুরের সামনে কিন্তু কোনো গোপন কথা আলোচনা করবে না। আমি অবশ্য আনিসুরকে বলেছি আগ বাড়িয়ে কোনো কাজ করতে না, শুধু চোখ আর কানটা খোলা রাখতে। গুড। তাহলে আমি টেকার সাহেবকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি নিশ্চিত এবার আস্তে আস্তে আমাদের কাছে সুভাষের বাড়ির সমস্ত খবর আসতে থাকবে। শিবনবাবু, তবে খুব সাবধান।
সুভাষের ডান হাত কি কাজ করে ওর বাঁ হাত কিন্তু জানতে পারে না। যে সুভাষ কোথায় কি কাজ করছে সব খবর জোর পরিবারকে জানাবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই শুধু আনিসুরের উপর ভরসা করলে হবে না, আমাদেরকেও অ্যাক্টিভ থাকতে হবে। একটা কথা মাথায় রাখবেন, বাইরে সুভাষের প্রত্যেকটা অ্যাক্টিভিটি জানা ভীষণ ইম্পর্ট্যান্ট। নট টু ওয়ারি, সুভাষের বাড়ির ভেতর এবং বাইরে এই দুটো জায়গাতেই আমরা কবজা করব খুব শীঘ্রই। আচ্ছা সত্যেন্দ্র, তুমি কি জানো এই বস্তা পোশাকগুলো কোথায় পৌঁছতে হবে? না হেমদা, সুভাষদা আসলে বুঝতে পারবো এই পোশাকগুলো কোথায় কোথায় পৌঁছাতে হবে আর আমাদের জন্য কতগুলো রাখতে হবে। এই তো। আচ্ছা সুভাষ, কি শুরু করেছো তোমরা? একটা বিষয় তোমাদের কতবার বোঝাতে হবে? কেন সুভাষ, তুমি যেমন বলেছিলে তেমনি তো সব কাজ হয়েছে। কাল সকালে যে পোশাক পরে ভলেন্টিয়াররা কুচকাওয়াজে যোগ দেবে সে পোশাক তো এসে পৌঁছে গেছে। এই বিষয় নয় আমার। তোমরা যে আমার বাড়িতে পিস্তল রেখে এসেছো এই কথাটা আমার মেজদাদা কি করে জানতে পারলো? আমরা তো কেউ কিছু বলিনি। আর আমাদের তো এরকম কোনো কথাও হয়নি। সরাসরি পিস্তলের কথা বলনি, কিন্তু আমাদের বাড়ি থেকে বেরোবার সময় তোমরা এমন কিছু আলোচনা করেছো যেটা শুনে আমার মেজদাদা পুরো ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে। কি হলো, চুপ করে আছো কেন? বলো, আলোচনা করেছিলে কিছু? হ্যাঁ, আলোচনা করেছিলাম বটে, কিন্তু অস্ত্রের কথা তো। অস্ত্রের কোনো কথা বলনি, তাই তো? কিন্তু তাও তোমরা এমন কিছু আলোচনা করছিলে যেটা শুনে আমার মেজদাদা ব্যাপারটা বুঝতে পেরেছে। একবার ভাবো, এই কথাগুলো যদি পুলিশের কানে যেত তাহলে কি হতো? প্রতি মুহূর্তে তোমাদের সাবধানে থাকতে হবে। এরকম ভুল করলে কিন্তু ব্রিটিশ সরকার দ্বিতীয় সুযোগ দেবে না। ভেবে চিনতে পা ফেলতে হবে, সাবধানী হতে হবে। আমাদের প্রত্যেকটা ধাপ গুরুত্বপূর্ণ। কোথায় কি কথা বলছি, কার সাথে কথা বলছি, আশেপাশে কে আছে, কার উপর বিশ্বাস করা যায়, কাকে বিশ্বাস করা যায় না, কে পুলিশের চর, সেগুলো সব বুঝতে হবে তোমাদের। এখনো অনেক পথ বেরোনো বাকি। আমাদের অনেক সাবধানী হতে হবে, না হলে কিন্তু শেষ রক্ষে হবে না। হুট করে সশস্ত্র বিপ্লবে জড়িয়ে পড়লেই তো চলবে না, আমাদের আরো সাবধানী হতে হবে। হ্যাঁ সুভাষদা, একটা বড় ভুল হয়ে গেছে। আর করবো না সুভাষদা, এমন ভুল আর কখনো হবে না। সময়টা খুব গোলমেলে, আমাদের সাবধানে পা ফেলতে হবে। আমাদের লড়াইয়ের পথে সেটাই হবে সব থেকে বেশি কঠিন কাজ। মেসাদার মতো আবার কে কোথায় কি শুনে ফেললো কে জানে। এই পিস্তলটাকে বাড়িতে রাখলেও এমন জায়গায় রাখতে হবে যাতে পুলিশে তল্লাশি করলেও কিছু খুঁজে না পায়, না হলে নিশ্চিন্ত হওয়া যাবে না। আনিসুর, কি করছিলে? আমি বাবু ঝাড়ু ঝাড়ু দিচ্ছিলাম। তা কেমন লাগছে আমাদের বাড়ি? আগে দারুণ বাবু, খুব ভালো। মা জননী তো খুব ভালো মানুষ। তিনি তিনি নিজে ডেকে জিজ্ঞাসা করেছেন যে আমি খেয়েছি কিনা। সবসময় কিন্তু পেট ভর্তি করে খাবে, নাহলে কিন্তু আমার মা খুব রেগে যাবেন। আগে বাবু। তা কাজকর্ম সব মনের মতো হয়েছে তো? আগে হ্যাঁ বাবু। বাড়ি কোথায় তোমার? মেদিনীপুরে।
বাড়িতে কারা কারা আছেন? বাড়িতে বাবু ওই আব্বু, আমি, আমার বউ আর বাচ্চা। আচ্ছা আনিসুর, তোমাদের ওইদিকে স্বদেশী আন্দোলনের সাথে যারা যারা যুক্ত তাদের কাউকে চেনো? আমি আমি গরিব মানুষ আছি বাবু, আমি অত খবর জানি না। আনিসুর, স্বদেশী খবর রাখার সাথে গরিব বড়লোকের কি সম্পর্ক আছে? কাল গঙ্গার পাড়ে স্বদেশীদের গোপন মিটিং আছে, সেখানে কত গরিব নাম লেখাবে জানো? আমার ওসবে খুব ভয় লাগে বাবু, আমি বলতে পারবো না, আমি সব জানি না। কাল গঙ্গার পাড়ে পুলিশ হানা দেয় কিনা একবার খোঁজ নিয়ে দেখতে হবে। সুবি, সুবি, বলো এসব কি? কি ছেপেছে? যাক, এটা সাংবাদিকের একটা বিরাট উপকার করেছে আমাদের। কি হয়েছে? কি হয়েছে শরৎ? কি করেছো তুমি সুভাষ? বাবা, খবরেও বেরিয়েছে সে কথা। কি হয়েছে শরৎ? কি হয়েছে সেটা আমাকে বলো। শহর জুড়ে খাকি পড়ে কুচকাওয়াজে সরকারের ধারণা স্বদেশীরা আবার নতুন উদ্যমে সংগঠিত হচ্ছে, সাথে কুচকাওয়াজের ছবি। সকলের ধারণা এর কাণ্ডারি সুভাষচন্দ্র বসু। এসবের কি উদ্দেশ্য সুভাষ? সেবামূলক কাজ। সেবামূলক? খাকি পোশাক পরে, সাদা ধুতি পাঞ্জাবি পরে পথে হাঁটলে একটা অন্য বিষয় হতো, কিন্তু খাকি? এমন পোশাক পরে কবে সেবামূলক কাজ হয়েছে শুনি? কংগ্রেসের লোক আমায় ডেকে ডেকে বলছে আপনার ভাই অহিংস আন্দোলনের নামে গান্ধীজির নীতির বিরুদ্ধাচরণ করছে। আর তুমি এই কথার কোনো জবাব দিলে না মেজদাদা? কেন? কেউ তো অস্ত্র উঁচিয়ে ধরেনি, হিংসাও ছড়ায়নি। না, ছড়ায়নি, কিন্তু এই বার্তা তো হিংসার থেকে কম কিছু নয়। এরকম কুচকাওয়াজের পোশাক পরে কিসের সেবা হবে সুবি? এ কি শুরু হয়েছে বাড়িতে? রাজনীতি নিয়ে ভাই ভাই ঝগড়া, আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনি থামান না। ঝগড়া করছি না মা, নীতিগত বিরোধ বাবা ছেলের মধ্যেও থাকে। আমি ঝগড়া করছি না, আমরা দুজনেই ঝগড়া করছি না। মেজদাদা, আমি আশা করেছিলাম এই উত্তরগুলো তুমি নিজেই দিয়ে আসবে। কি করে দেব? মানুষ কি কিছু বোঝে না? এই যে দলবদ্ধ খাকি পোশাক বলতে আমরা কি বুঝি? হ্যাঁ বাবা, আপনি কি বোঝেন? সামরিক পোশাক। মা, তুমি কি বোঝো? এ তো যুদ্ধের সময় পড়ে। একদম তাই, একদম তাই। সামরিক পোশাক পরে কেউ নিশ্চয়ই ফুলের তোড়া নিয়ে ছুটে আসবে না, সৈন্যরা তা করে না। মেজদাদা, আমরা যারা দেশকে স্বাধীন করার লড়াইতে নেমেছি, আমরা নিজেদেরকে তো এক একজন সৈন্যই মনে করি মেজদাদা, তাই নয় কি? সুবি, দুটো ভাবনাকে এক করে দিয়ে তুই কিন্তু বিষয়টা এড়িয়ে যেতে চাইছিস। আমি এড়িয়ে যেতে শিখিনি মেজদাদা। আমি কালও বলেছি, আজ আবার বলছি, হিংসার পথে আমি পা বাড়াইনি। হ্যাঁ, এখন অব্দি তো নয়, কিন্তু একথাও সত্যি, ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, আমার মায়ের নামে শপথ করে বলছি, দেশ মাতাকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করতে যদি আমাকে রক্ত ঝরাতে হয়, তাহলে ঝরাবো।
তবুও পরাধীন থাকবো না মেজদাদা। ঝড় বিপদে ডর কিসের সে ওই এগোলো রে, ঝড় বিপদে ডর কিসের সে ওই এগোলো রে, আকাশ বাতাসে মন্ত্র বাজে একলা চলো রে, মারের সাগর পাড়ি দিয়ে সে যদি আমার প্রাণের বদলে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে পারি পাড়ি দিয়ে সে আনবে আজাদি, তাহলে আমি সবার আগে এগিয়ে যাব, আমি সবার আগে এগিয়ে যাব। নেই সে অবকাশ। দেশ ডেকেছে তুচ্ছ করি সব ধনমান, চাইলে নেব সবটা কেড়ে চাইলে দেব প্রাণ, চল রে চল সবাই, চল রে চল সবাই, পতাকা হাতে ওই দিগন্তে সূর্য নিতে যাই, সূর্য নিতে যাই।